সংস্কারের কথা তো তারা বলছে, গণভোট তারা মানতে বলছে, সরকারকে বাধ্য করছে। না হয় এই এই মানে ধরেই আরেকটা, মানে এই গণভোটের ইস্যু ধরেই আরেকটা বিপ্লব হবে, এরকমই তো বলছে তারা। তো বিপ্লব করুক না। সরকার সংস্কার চাচ্ছে না কেন? তারা তো সংস্কার চাচ্ছে, শুনেন, সেটাও তাদের আমি নতুন আপনাকে করে রাজনীতি। আমি আপনাকে এখানে একটা কথা বললাম না, আপনি এই কথাটাকেই ধরে রাখুন। আমার সাথে মানুষ একমত কিনা আপনি দেখুন। শুধুমাত্র যারা জুলাইকে বিক্রি করে এবং স্ট্যান্ডবাজি করে রাজনীতি করছে, তাদের কোনো পলিটিক্যাল আইডল নাই, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই, আদর্শ নাই। তারা শুধুমাত্র সরকার এবং জনগণের করুণায় রাজনীতি করছে। সরকারও তাদের প্রতি করুণা করছে, স্নেহ করছে। আমি আপনাকে এটা আজকে বললাম। হুম, সরকার তাদের প্রতি স্নেহ করছে, করুণা করছে, কিন্তু ভাই রাজনীতির মাঠে তো আপনি দীর্ঘদিন করুণা আর স্নেহ নিয়ে রাজনীতি করতে পারবেন না। আপনার হয় যোগ্যতা থাকতে হুম, হবে, হুম, অথবা আপনার আদর্শ থাকতে হবে। কিন্তু আপনি আদর্শের ভিত্তিতে কয়জন আপনার দল করে? এখানে বিভিন্ন দল থেকে উঠে এসেছে, আওয়ামী লীগ থেকে এসেছে, আপনার এই যে জামাত থেকে এসেছে, বিভিন্ন দল থেকে যারা বহিষ্কৃত নেতারা, তারা এখানে এসে আস্তানা গাড়ছে যে এনসিপি। হুম, এনসিপি হুম, কি? হুম, হুম। তো এটা আমি আচ্ছা মনে সম্রাট, করি এটা হয় না। এটা তারা এই আমরা রাজনীতি এখন দীর্ঘদিন করতে পারবে না। এবং যারা গণভোট ইস্যুতে আবারও বলছে যে গণভোটটা আসলে কি, আমি হুম, আমি জাতির কাছে বলতে চাই যে সেখানে যে আপনিও ভোট দিয়েছেন কিনা আমি জানি না, আমি ভোট দিয়েছি। সেখানে ৮টা পয়েন্ট, বাংলাদেশের ইতিহাসে কোনো গণভোট হয় নাই যে সেখানে ৮টা পয়েন্টে হা না কিভাবে দিই আমি ভাই। আমি তো একটাতে হা থাকতে হুম, পারি, দুইটাতে না থাকতে পারি। আর একটা সরকারের পক্ষ হয়ে, অর্থাৎ ইন্টেরিয়র গভর্নমেন্ট পুরোপুরি হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তা এই যে একটা হুম, সরকার যদি একটা পক্ষ অবস্থান করে আগে, তাহলে ভোটের কি দরকার ছিল? হুম, গণভোটে হুম, হা জয়যুক্ত হয়েছিল, এটা খালি ঘোষণা করে দিলেই হতো, স্টানবাজিটা না করে। আপনি দেখেছেন গণভোটের হুম, প্রচার প্রচারণার নামে সরকার কিভাবে ফান্ড দিয়েছে। তো এটা একটা দ্বিমুখী হুম, হুম, আচরণ হয়ে যায় না? আপনি আগে সেটার ব্যাখ্যা দিতে হবে যে হুম, ১৫৭টা হুম, ক্লোজ, সেখানে আমি কিভাবে এক কথায় হানা উত্তর দিই? ভাই আমি তো এটা এই মত নাও থাকতে পারি। তাহলে স্বৈরাচারী কায়দায় আপনি বলছেন না, আমাকে সবগুলো ১৫৭টা ক্লোজ আমাকে মেনে নিতেই হবে, হ্যাঁ দিতেই হবে কেন? এটা তো কোনো হুম, রাজনীতি হুম, হুম, শিষ্টাচার হতে পারে না। এটা কোনো রাজনীতি হতে পারে না। তারা একটা জাস্ট এটা স্টানবাজি করেছে যে গণভোটকে সামনে এনে আমরা ক্ষমতায় চলে যাব, মানুষকে ভুল বুঝিয়ে। কিন্তু বাংলাদেশের মানুষ হুম, হুম, ব্যালটের মধ্যে সেই জবাবটা একেবারে ঠিক ঠিক দিয়ে দিয়েছে। অনেকে জুলাইকে বিক্রি বুঝতে করেও ক্ষমতায় যেতে চেয়েছিল। বাংলাদেশের মানুষ সেটাও ব্যালটের মধ্যে দিয়ে দিয়েছিল। আবার তারা এখন যা করছে, আগামী দিনে বাংলাদেশের মানুষ সেটাও ব্যালটের মধ্যে দিয়ে দিবে আমি মনে করি। তো মানুষ কিন্তু ভুল করে না। মানুষ এখন খুব সচেতন। রাশেদ খান একটা কথা বলেছে, যদি বিএনপি তাদেরকে সাপোর্ট না করতো বা তাদেরকে সেভ না করতো, তাহলে আওয়ামী লীগ এতদিনে তাদেরকে, এনসিপি কে খেয়ে ফেলতো। তো আপনার কি মনে হয় সেরকম, যে এই কথার মধ্যে কোনো যৌক্তিকতা আছে? না, অবশ্যই এই কথার মধ্যে যুক্তিগত আছে। আপনি দেখুন, যখনই তারা সংকটে পড়েছে, বিএনপি কিন্তু এগিয়ে গেছে। একদম ইন্টেরিয়র গভর্নমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো সংকট হয়েছে, বিএনপি কিন্তু এগিয়ে গিয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। বিএনপি কিন্তু খুনি হাসিনা এবং ফ্যাসিস্টদের, সন্ত্রাসীদের সাথে হাত মিলিয়ে তাদেরকে প্রতিহত করতে যায় নাই, তাদেরকে বাঁচাতে গিয়েছিল। এখন বিএনপি যদি একবার মুখ ফিরিয়ে নেয় যে না ঠিক আছে তোমরা যাই করো করো, আমরা এটার মধ্যে নাই, তাহলে তো আমি মনে করি তাদের রাজনীতি করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ তারা তো যা বলছে তা করছে না, তারা তো স্টানবাজি করছে জুলাই নিয়ে। একটা সরকার মুক্তিযোদ্ধা নিয়ে স্টানবাজি করতে করতে এমন পরিস্থিতি হয়েছিল, মসজিদের ইমামকে নিয়ে পালিয়ে গেছে। তো এখন যারা জুলাইকে নিয়ে স্টানবাজি করছে, তারা কাকে নিয়ে পালাবে? তাদেরকে আমি সেই কথাই বলছি যে ভাই জুলাই তো আর বেশি দিন মানুষ খাবে না। জুলাই নিয়ে আপনি আর কত স্টানবাজি করবেন? নির্বাচিত সরকার এসে গেছে, সুষ্ঠু ধারা রাজনীতিতে ফিরে আসুন। ওই মব কালচার থেকে বেরিয়ে আসুন। জুলাই বিক্রি করা, জুলাই নিয়ে স্টানবাজি করা, এগুলো থেকে বেরিয়ে আসুন। মানুষ বিরক্ত। আপনারা যা করেছেন রাজনৈতিক উদ্দেশ্যে জুলাইকে ব্যবহার করেছেন। আপনারা কয়জন শহীদ, আহত, নিহতের খবর নিয়েছেন? জুলাই ফাউন্ডেশনের টাকা খেয়ে ওই পদটাকে ডিজেবল করে সারজিদ আলম সেখান থেকে চলে এসেছেন। কি অবদান ছিল তাদের বাংলাদেশে? গণতান্ত্রিক সরকার বিনির্মাণে, বাংলাদেশ পরিচালনায়, বাংলাদেশ বিনির্মাণে কোনো অবদান ছিল না। সর্বশেষ ৩ আগস্ট পর্যন্ত তারা খুনি হাসিনার পক্ষে ছিল, এই শারজাদ হাসরেতরা। ৩ আগস্ট পর্যন্ত, আমি আবারও আপনাকে রিপিট করছি, শুধুমাত্র আমাদের কারণে, আমরা যারা তখন বিরোধী দল করতাম, আমাদের কারণে বাধ্য হয়ে তারা সামনে এসেছে। কেন সামনে এসেছে সেটার ব্যাখ্যাও আমি আপনাকে দিয়েছি। আক্তারের সাথে আমার কথা হয়েছিল যে আমরা যারা, আমি বিএনপি জোটে আছি, আমি একটা যুগপৎ আন্দোলন করি, তখন আমি কোটা সংস্কার আন্দোলন, ১৮ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক। সুতরাং আমাকে সবাই চেনে। আমি মিছিলের সামনে থাকলে বলবে যে এটা সরকার বিরোধী আন্দোলন। আমরা কৌশলে সেকেন্ড কাতারে ছিলাম। তার মানে এই না যে আমাদের যোগ্যতা ছিল না, আমরা ফার্স্ট কাতারে থাকতে পারতাম না। আমরা সেকেন্ড কাতারে থেকে আজকে তাদেরকে সারজিদ আলম হওয়ার সুযোগ দিয়েছি, হাসনাত আব্দুল্লাহ হওয়ার সুযোগ দিয়েছি। যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। আমরা দেখেছি যে তারা সেটার অবমূল্যায়ন করেছে। তারা সেটার অবমূল্যায়ন করেছে, জুলাই নিয়ে সম্রাট, স্টানবাজি আপনারা তো করেছে, জুলাই বিক্রি করে দিয়েছে।